FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। মিয়া নামক একজন রিক্সা চালকের সাথে, আচ্ছা, উনি প্রফেশনে একজন রিক্সা চালক ছিলেন। উনি যে কাজটা করতেন চুয়াডাঙ্গা, ওনার বাড়িটা চুয়াডাঙ্গা এই আলমডাঙ্গা থেকে 7-8 কিলোমিটার ভিতরে ছিল, ভিতরে একটা গ্রামে ছিল। তো উনি সকালবেলা রিক্সা চালাতে চালাতে চলে আসতেন শহরে এলাকায় রিক্সা চালিয়ে, আবার রাতের বেলা বাড়িতে চলে যেতেন। এটা ওনার দৈনন্দিন একটা কাজ ছিল। তো গতানুগতিকভাবে উনি যেদিন ওনার সাথে ঘটনাটা শুরু হয় সেদিন উনি আসেন চুয়াডাঙ্গা শহর রিক্সা চালিয়ে। তবে ওই দিন ওনার ফিরতে ফিরতে বেশ দেরি হয়ে যায়। আচ্ছা, এবং উনি আলমডাঙ্গা থেকে ফিরে যখন ওনার বাড়িতে যাবেন, ওনার বাড়িতে যাওয়ার আগে দুটো বিলের পাশ দিয়ে যেতে হতো। বর্ষাকালে সেটা ভরা থাকতো এবং অন্য সময় সেটা শুষ্ক থাকতো, এবং অন্য সময় কৃষিকাজ সেই বিলের মধ্যে করা হতো। তো ওই সময়টা বর্ষাকাল ছিল না, ওই সময়টা শুষ্ক মৌসুম ছিল আর কি। তো পাশে রাস্তা ছিল, উনি রাস্তা দিয়ে রিক্সা চালিয়ে যাচ্ছেন। তো ওই সময় রাস্তায় এবার কেউ ছিল না, মানে একদম নিস্তব্ধ একটা সময় ওই রাস্তাটা এরকম ছিল। তো হঠাৎ উনি খেয়াল করলেন বেশ উঁচু লম্বা একজন লোক। তো লোকটি হাতে মানে সাদা কাপড়ে কি যেন ঢাকা, ওনার এক হাতে ধরে রেখেছেন উনি, এরকম ছোট একটা জিনিস। তো উনি তখন বললেন, এই রিক্সা থাম, মানে তুই করেই বলছে, এই রিক্সা থাম, যাবি? বলে কোথায় যাব? বলে সামনে এই বিল পার হয়ে যে বট গাছটা আছে, বট গাছের কাছে আমি যাব। তখন বলে যে ঠিক আছে চলেন। তখন উনি লাফ দিয়ে উঠে বসেন, রিক্সা উঠে বসেন। তো রিক্সা চালাচ্ছে কালো মিয়া, চালাতে চালাতে কিছুক্ষণ পরে হঠাৎ করে পেছন দিক থেকে, মানে ব্যাক সাইড থেকে একটি বাচ্চার কান্নার আওয়াজ আসছে। বাচ্চাটি বলছে, আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন। তখন কালো মিয়া বুঝতে পারলো ওই যে সাদা কাপড় দিয়ে যেটি মানে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা হয়েছিল একটা জিনিস, এটা আসলে একটা বাচ্চা। বাচ্চাকে উনি কোথা থেকে যেন নিয়ে আসছেন। তখন কালো মিয়া সাহস করে বলেন যে ভাই, বাচ্চাটা কি আপনার? তখন উনি আবার ধমক দিয়ে বলেন, বাচ্চা আমার না, তাই কার? এরকম ভাবে তুই চুপ থাক, এরকম একটা ধমক দিয়ে চুপ করাই দেন আর কি। তো রাসেল ভাই, কালো মিয়া কিন্তু দীর্ঘদিন ধরে যেহেতু ওই এলাকায় রিক্সা চালান, জি, মোটামুটি সবাইকেই উনি চেনেন, কিন্তু এই লোকটা ওনার খুব অপরিচিত ছিল। তখন উনি অত কিছু মানে কিছু জিজ্ঞেসও করতে পারছেন না, বা এরকম রাতের বেলা কি জিজ্ঞেস করব বেশ মানে বুঝতেও পারছেন না। দেখুন ওনার মতো রিক্সা চালিয়ে যাচ্ছেন। কিছু তো যাওয়ার পর রাসেল ভাই হঠাৎ আরেকটি লোক রিক্সার গতিরোধ করে, ঠিক ওনার মতোই উঁচা লম্বা, প্রায় একই রকম চেহারা, মনে হয় যে যমজ ভাইটা এরকম কিছু হবে আর কি, প্রায় একই রকম চেহারা আর কি, চেহারার গঠন। তো ওনার হাতেও সেম একই রকম জিনিস, কি যেন একটা সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছে, এবং ওই একটা হাত ধরে রেখেছে মনে হচ্ছে এই সাদা কাপড়ের ওখানে। বলছে যে এই রিক্সা যাবি? বলে যে আমার তো যাত্রী আছে। বলে কোনো সমস্যা নেই, আমি এই রিক্সাতেই যাব। এই বলে কোনো কথা ছাড়ে হঠাৎ করে উঠে বসে পড়েন ওই রিক্সা। অথচ ওই রিক্সায় কিন্তু আরেকজন লোক ছিল, কিন্তু কেউ ওরা মানে একজন আরেকজন কিন্তু প্রতিবাদ করছে না যে আপনি কেন উঠবেন। মনে হচ্ছে এই দুইজনকে চেনে। কিছুক্ষণ পরে কালো মিয়া খেয়াল করলো যে এখন আর একটা বাচ্চার কান্না আসছে না, দুটো বাচ্চার কান্না আসছে পিছন থেকে। দুটো বাচ্চা বলছে যে আমাদেরকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন, আমাকে যেতে দেন, বাড়িতে যেতে দেন, এবং ওরা কোনো কথা বলছে না। তো কালো মিয়া এখন মানে চিন্তা করছে যে এদেরকে কি বলবো না বলবো। তো এখন যাই হোক আসল ভাই, কিন্তু কয়েক মিনিট এরকম কান্নাকাটির পর হঠাৎ করে কালো মিয়া মানে বুঝতে পারলো যে হঠাৎ করেই যেন দুটো বাচ্চার কান্না বন্ধ হয়ে গেল। তখন কালো মিয়ার পিছন দিকে তাকায় নেই, তখন বটগাছের কাছে চলে আসলো বিলের পাশে। বটগাছের পাশে আসার পরে ওই লোক দুটো নামার পরে বললো যে এই নে তোর ভাড়া নেই, তাই বলে কিছু টাকা তাকে দিয়ে দিল। কিন্তু অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, ওই দুটো বাচ্চা কিন্তু আর ওখানে ছিল না। এটা যে কোথায় গেল? তো উনি তাদেরকে জিজ্ঞেস করতে যাবে, হঠাৎ করে দেখলো যে তারা ঠিক যেই দিক দিয়ে রিক্সা নিয়ে আসে ঠিক ওই দিকেই আবার চলে যাচ্ছে, মানে মনে হচ্ছে যে তারা আবার আগের জায়গায় ফিরে যাচ্ছে এমনটা, কিন্তু সাথে দুটো বাচ্চা নেই। তখন উনি চিৎকার করছে, ভাই বাচ্চা দুটা কই? তার কোনো উত্তর দিল না, ওনারা তার মানে হাঁটা দিয়ে চলে যায়। এখন কালো মিয়া চিন্তা করেছে যে না জানি কোন ফ্যাসাদে পড়লাম, সে আবার মানে কি ঝামেলায় পড়ি। উনি তাড়াতাড়ি করে রিক্সা নিয়ে বাড়ির দিকে চলে যান। তখন বাড়ির যখন কাছাকাছি এসেছে রাসেল ভাই, হঠাৎ করে দেখেন ওই দুটো লোক তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। কালো মিয়া খুব অবাক হয় যে কি ব্যাপার, একটু আগে না ওনারা কত দূরে রেখে আসলাম, আমি রিক্সা এত দ্রুত চালিয়ে বাড়িতে চলে আসলাম, অথচ এই দুটো লোক এখানে আসলো কিভাবে? তখন কালো মিয়া চিন্তা করে যে এটা একটা প্যারানর্মাল বিষয় হতে পারে, কারণ যেহেতু উনি বিলের পাশ দিয়ে রিক্সা চালিয়ে আসেন, মোটামুটি টুকিটাকি ছোট ছোট প্যারানর্মাল বিষয়টা ওনার কাছে এটা খুব কমন ছিল। তখন উনি চিন্তা করলেন যে আমার সাথে এতক্ষণ যেটা ঘটেছে প্যারানর্মাল ঘটনাই ঘটেছে। উনি বেশ সাহসী লোক ছিলেন। তাড়াতাড়ি বাসায় ফিরে রিক্সাটা বাড়ির উঠানে সাইড করে রেখে
উনি তাড়াতাড়ি খাবার দাবার খেয়ে শুয়ে পড়েন। উনি সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন। সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার পরে ওনার একটা অভ্যাস ছিল, উনি স্মোক করতেন। ওনার জামার পকেটেই মানে সিগারেট থাকতো। তো উনি যে কাজটা করলেন যে জামার পকেটে যে সিগারেট ছিল 2 পিস সিগারেট উনি রাতের বেলা রেখে দিয়েছিলেন আর কি। উনি জামার পকেটে হাত দিয়ে সিগারেট দুটো বের করেছেন। বের করে যখনই ম্যাচ দিয়ে সিগারেট ধরাতে যাবেন হঠাৎ করে দেখেন এটা তো সিগারেট না, এ দুটো বাচ্চার আঙ্গুল, একটা হলো বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনী। এটা ওনার প্যাকেটের মধ্যে ছিল। হ্যাঁ, ওনার জামার পকেটের মধ্যে এটা ছিল। তো উনি খুব অবাক হন, কি ব্যাপার, এই সিগারেটের জায়গায় এই বাচ্চার আঙ্গুল আসলো কিভাবে? উনি তো চিৎকার দিয়ে বাড়ির লোকজনকে জড়ো করে ফেলেন যে আমার জামার পকেটের মধ্যে এরকম বাচ্চার আঙ্গুল। তখন ওনার বাড়ির লোকজন বলে, কি ব্যাপার, তোমার রিকশায় মানে রক্তের ছোপ লেগে আছে কেন? তখন উনি আবার তাড়াতাড়ি রিকশায় যান এবং রিকশায় রাসেল ভাই দেখা যাচ্ছে যে আমরা সাধারণত রিকশায় যে সিটের উপর বসি সেই সিটের নিচটা কিন্তু ফাঁকা থাকে, অনেক সময় রিকশাওয়ালারা প্রয়োজনীয় জিনিস ওই সিটের নিচে রেখে দেন। মনে হয়েছিল সিটের নিচ থেকে কোনো রক্ত কোনো প্রবাহ এসেছে। তোমার সময় রিকশার সিটটা যখনই উনি সরিয়েছেন তখনই দেখেন যে মানে রক্তা মানে শুধু কঙ্কাল আছে, কঙ্কালের হাড়ের সাথে কিছু মাংস ঝুলে আছে আর মাথা দেখা যাচ্ছে, কিন্তু যে কাল লাশ, চেহারা এত বিভৎস হয়ে গেছে। ওই দুটো বাচ্চাকে এমনভাবে নৃশংসভাবে হত্যা করে ওই সিটের নিচে রেখে দেওয়া হয়েছে। তখন এই দৃশ্য যখন ওরা দেখেন সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। আর যেহেতু এটা একটা মার্ডার সেহেতু পুলিশকে তো অবশ্যই করতেই হবে, ইনফর্ম করতে হবে। পুলিশও আসেন। জি। তো পুলিশ আসার পরে এই ডেড বডি যতটুকু অবশিষ্ট ছিল নিয়ে যান, এবং যেহেতু ওনার রিকশাতে এটা পাওয়া গেছে সেহেতু তাকে তো ধরে নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। তাকে ধরে নিয়ে যাবে, উনি প্রায় 3 মাস জেলে ছিলেন আর কি। পরবর্তীতে উনি পুলিশি রিপোর্টে প্রমাণিত হয় যে না, উনি এটা হত্যাকাণ্ডের সাথে জড়িত নন। আর আসলে ভাই এই দুটো বাচ্চার লাশ ছিল পাশের গ্রামের, যারা রাতের বেলা মানে কোনো কারণে বের হয়েছিল বাসা থেকে হয়তো ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছিল, কিন্তু ওরা ঘরে ফিরে আসে নাই। অনেক খোঁজাখুঁজি করছে, ফিরে আসে নাই। কিন্তু পাশের গ্রাম তো হয়তো তারা জানতে পারে না, কিন্তু পরের দিন মানে যখন এরকমই হলো যে দুটো বাচ্চার লাশ, তখন ওনারা বুঝতে পারলেন হয়তো এই দুটো বাচ্চার লাশই। তখন যখন কালো মিয়াকে চেহারার বর্ণনা, কালো মিয়া তো অন্ধকারে খুব ভালো দেখতে পারে না এই বাচ্চার, তো যতটুকু বলেছে তা বুঝতে পারছে এই দুইটাই সেই বাচ্চার লাশ। তো রাসেল ভাই মোটামুটি 3 মাস উনি এরকম কারাগারে ছিলেন। পরবর্তীতে প্রমাণিত হয় যে না, উনি এটা হত্যাকাণ্ডের সাথে জড়িত না। উনি আবার বাড়িতে ফিরে আসেন। তো ফিরে আসার পরে যেই বিষয়টা ঘটতে থাকে সেটা হলো রাসেল ভাই, উনি কিন্তু একটা বিষয় বলতে ভুলে গিয়েছি, উনি কিন্তু রিক্সা চালানোর পাশাপাশি আর একটা প্রফেশনের সাথে যুক্ত ছিলেন। সেটা হচ্ছে গ্রামে কোনো পুরুষ লোক যদি মারা যেত তো কালো মিয়া এটাকে গোসল দিতে যেতেন। আচ্ছা, এটা মানে ওনার বাবা দাদা অনেক আগে থেকেই বংশ পরম্পরায় ওনারা এই কাজটা করেন আর কি। তো রাসেল ভাই হঠাৎ একদিন রাত 11টার দিকে, এই মানে জেলখানা থেকে আসার হয়তো 5-7 দিন পরে আর কি, রাত 11টার দিকে হঠাৎ করে ওনার বাড়ির দরজায় কড়া নাড়ছে। দেখে যে ওনার গ্রামের পরিচিত 2জন মুরব্বী আসছেন ওনার বাড়িতে। আচ্ছা, এসে বলতেছেন যে গ্রামে যে কবিরাজটা ছিল, কবিরাজটা হঠাৎ করে মারা গেছে, তুমি তো তাড়াতাড়ি চলো, গোসল দিতে হবে। আচ্ছা, তখন কবিরাজটা ওনার খুব পরিচিত ছিল, ওনার বাবার বন্ধুও ছিল। আচ্ছা আচ্ছা। তখন উনি শুনে খুব মানে শোকাহত হন যে কবিরাজ চাচা মারা গেছেন। বলতে ঠিক আছে আমি আসছি, এগুলো উনি একটু ওনার একটু রেডি হয়ে চলে আসেন এবং এসে বলেন, এখন কবিরাজ চাচার বাড়িটা কালো মিয়া চিনত। এখন উনি ওইদিকে হাঁটা না দিয়ে ওই 2 মুরব্বী বলছে যে এদিকে না, আরেক দিকে চলো। আরেক দিকে কোন দিকে? কবিরাজের পুরান বাড়িতে, পুরান ভিটা। বলে পুরান ভিটায় তো কেউ থাকে না ওখানে। বলে না, ওর কবিরাজের ইচ্ছা ছিল যে ওনার দাফন কাফন এবং লাশ ধোয়ানো এইটার জন্য ওনার পুরান ভিটাতে হয়। পুরান ভিটাতে রাসেল ভাই ওই যে বিলের কথা বললাম, ওই বিলের কাছাকাছি আর কি। আচ্ছা, তখন কি আর করা, হয়তো বা বলে থাকতেও পারেন এটা কালো মিয়া জানে না। তখন ওই 2জন মুরব্বীর সাথে উনি হাঁটা ধরেন এবং পুরান ভিটাটা কিন্তু একদম একটা বিরান জায়গা ছিল ওটা, মানে ওখানে কোনো থাকার কোনো উপযোগী কোনো ঘরটর ছিল না। সেখানে দেখা যায় সত্যি ওখানে একটা লাশ রাখা আছে খাটিয়ার উপরে। তখন লাশ ধোয়ানোর জন্য আনুষঙ্গিক সব জিনিস ছিল, একটা সাদা কাপড় দিয়ে লাশটা ঢাকা ছিল। তখন ওই 2 মুরব্বী বলল যে কালো মিয়া তুমি লাশটা গোসল করার ব্যবস্থা করো, এখানে সব প্রয়োজনীয় জিনিস আছে, সাহায্য লাগলে আমাদেরকে বলো। তখন কালো মিয়া যখন লাশের কাছে গিয়ে যখনই উপর থেকে কাপড়টা সরিয়েছে তখন দেখে ওটা কবিরাজের লাশ না। ওই যে রাসেল ভাই উনি রিকশায় যেই একজন লোককে তুলেছিল বাচ্চা নিয়ে, যে লোকটা উঠেছিল, এটা সেই লোক ওখানে শুয়ে আছে। এবং শোয়ার পর দেখেন সে আর মৃত না, সে চোখ খুলে আছে। এবং যখনই লাশের কাপড়টা সরিয়েছে কালো মিয়ার হাতটা খপ করে ধরে সজোরে একটা কামড় মেরে বসে হাতে। এবং এরপরে কালো মিয়ার আর কোনো সেন্স ছিল না। সকালবেলা কালো মিয়াকে সেই বিলের ওই বট গাছের নিচে পাওয়া যায়,
কিন্তু কালো মিয়ার হাতটা ছিল একদম রক্তাক্ত, আচ্ছা। এবং তাকে যখন উদ্ধার করে তখন তার হাতের বৃদ্ধাঙ্গুল এবং তর্জনী আঙ্গুল এটা ছিল না, মানে লাশ কামড় দিয়ে হয়তো বা সেটা মানে কেটে ফেলেছে এরকম আর কি। তো উনি এরপরে হাতের ট্রিটমেন্ট করান কয়েক মাস ধরে, আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করেন রাসেল ভাই, কিন্তু সমস্যা হলো উনি আগের মতো রিক্সাটা ওইভাবে চালাতে পারতেন না, কারণ যেহেতু দুই হাত বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনীর জোরটা ছিল না হাতে, এই জন্য উনি ওইভাবে ভালো করে রিক্সা চালাতে পারতো না। উনি চিন্তা করেন একটু কৃষিকাজের দিকে আস্তে আস্তে উনি একটু মুভ করেন আর কি, তবে ওই লাশ ধোয়ার প্রফেশনটাও ওনার ছিল। তো উনি এই ঘটনার পরে সত্যি সত্যি মানে আর একটা যে ঘটনা ঘটে রাসেল ভাই, যে ওই কবিরাজ কিন্তু জীবিত ছিল। কবিরাজ পরে এসে বলে যে আসলে তোমার বাবা এবং আমি বন্ধু ছিলাম, আমরা একই সাথে এক ওস্তাদের কাছ থেকে ব্ল্যাক ম্যাজিক শিখেছিলাম। তো তোমার বাবা যে কাজটা করতো সেটা হচ্ছে উনি খুব রাগী ছিল, অনেক সময় কোনো বাড়িতে জিন তাড়াতে গেলে তো উনি এক কথা দুই কথার উপরে জিনদেরকে পুড়িয়ে মেরে ফেলতেন। আচ্ছা। এটা ছিল ওনার, উনি খুব বদরাগী ছিলেন, জিনদেরকে পুড়িয়ে মেরে ফেলতেন, যার কারণে অনেক জিনই ওনার উপর খুব ক্ষিপ্ত ছিল। তো উনি বলেন, এবং আসলে আরেকটা বিষয় সেটা হলো এই কালো মিয়ার বাবা কিন্তু একদিন পুকুরে গোসল করতে গিয়ে, উনি কিন্তু একজন সুস্থ স্বাভাবিক লোক ছিলেন, পুকুরে গোসল করতে গিয়ে হঠাৎ করে ডুবে মারা যান, অথচ উনি খুব ভালো সাঁতার জানতেন। এই কারণে মারা গেল কিভাবে অনেকে বলেছে হয়তো বা পানির ভিতরে হার্ট স্ট্রোক করেছে, এরকম হার্ট অ্যাটাক হতেই পারে, কিন্তু আসলে ওই কবিরাজ বলেন আসলে তোমার বাবাকে জিনেরাই মেলে ফেলছে পানির ভিতরে। আচ্ছা। তো তখন বলেছে এখন তোমাদের পিছনে লেগেছে, তুমি একটু সতর্ক থাকবা, আমি চাইলে তোমাকে চিকিৎসা করতে পারি, কিন্তু চিকিৎসা করতে গেলে হয়তো আমি মারা যাব। তো যার কারণে কবিরাজ তার চিকিৎসার দায়িত্ব নিতে নারাজ হন, যে এই সমস্যা যেটা তার সাথে হচ্ছে সেই সমস্যা উনি সলভ করতে পারবেন না। আচ্ছা। কিন্তু তারপরেও রাসেল ভাই কবিরাজের কাছে উনি অনেক রিকোয়েস্ট করেন যে আমাকে একটু চিকিৎসা করেন, তো কবিরাজ চিকিৎসা শুরু করে, কিন্তু শুরু করার 7 থেকে 8 দিনের মাথায় কবিরাজ হঠাৎ করে রাতের বেলা তার বাড়িতে মারা যান। আচ্ছা। কিভাবে মারা গেছেন এটা কেউ বলতে পারে না, হঠাৎ করে রাতের বেলা মারা গেছেন কবিরাজ। তো সেই কবিরাজের যথারীতি গোসল দেওয়ার দায়িত্ব কালো মিয়ার উপর এসে পড়ে। তো কালো মিয়া যখন গোসল করতে, যখন মানে কবিরাজের সবকিছু রেডি, কবিরাজও যেহেতু রাসেল ভাই একটু ব্ল্যাক ম্যাজিকের সাথে জড়িত ছিলেন, তো কবিরাজকে যখন গোসল দেওয়া হবে, তো চারদিক থেকে সাধারণত আমরা গোসলের সময় দেখি চারদিক থেকে একটু ঘিরে নেওয়া হয় আর কি লাশের গোসল করানোর সময়। তখন কালো মিয়া যখন গোসল করার জন্য ভিতরে ঢুকেছেন, তো হঠাৎ কয়েক মিনিটের মাথায় প্রচন্ড জোরে কালো মিয়া চিৎকার শোনা গেল। লোকজন তাড়াতাড়ি করে গিয়ে দেখে যে কবিরাজের লাশের জায়গায় পড়ে আছে, কিন্তু কালো মিয়া মানে মাটিতে পড়ে আছেন, এবং মনে হচ্ছিল তার চেহারা মানে ভারী কিছু দিয়ে একদম থেতলিয়ে দেওয়া হয়েছে, মানে এমন খুব নৃশংসভাবে ওখানে তাকে হত্যা করা হয়েছে আর কি। তো কেন এমনটা হলো, কারণ ওখানে উপস্থিত, এটা কিন্তু দিনের বেলার ঘটনা, একদম মানে দিনের বেলার ঘটনা, কিন্তু ওই যেহেতু চারদিকে ঘেরা ছিল ওখানে কি হয়েছে কেউ জানে না। কিন্তু সবাই চিন্তা করে যে যেহেতু কবিরাজ নিজেও ব্ল্যাক ম্যাজিকের সাথে যুক্ত ছিলেন, এবং কালো মিয়া সেও একসময় যেটা কাজটা করতে রাসেল ভাই, কারণ কালো মিয়ার বাবা যখন ব্ল্যাক ম্যাজিক করতেন তো কালো মিয়াকে দিয়ে বিভিন্ন উপকরণ তাকে দিয়ে সংগ্রহ করতেন, তাকে হেল্প করতেন, উনি তোমার না বুঝেই সেটা করতেন, ইচ্ছা করে এটা করতেন না। তো রাসেল ভাই এই কারণে সবাই ধারণা করে যে এই সমস্ত কারণে এই কাজের সাথে যুক্ত ছিল দেখেই শেষ পর্যন্ত কালো মিয়ার এই পরিণতিটা হয়েছিল। এটা রাসেল ভাই আলমডাঙ্গার আমাকে যে বলেছে সজীব, বলছে যে আলমডাঙ্গার খুব পরিচিত একটা ঘটনা এটা, মানে খুব এটা লোকজন অনেকেই প্রচলিত একটা ঘটনা, এই বিষয়টা অনেকেই জানে। রাসেল ভাই আমরা তো ব্ল্যাক ম্যাজিকের স্টোরি বিভিন্ন সময় আমরা বলেছি, আমরা সবসময় বলেছি এটা নিরুৎসাহিত করতে, কাউকে সহযোগিতা না করতে, এই বিষয় নিজে না করলেও যেন অন্যকে আমরা সাহায্য না করি, এতে কোনো না কোনোভাবে এর একটা প্রভাব আমাদের উপর এসে কিন্তু রাসেল ভাই পড়েই, যেভাবেই হোক এসে আমাদের উপর পড়বে, এই জন্য কাউকে এই কাজে আমরা যেন সাহায্যও না করি। সেটাই এটাই ছিল রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ।